সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা করোনাকালীন সময়ে বাসায় বসে যতটুকু পারো সুস্থতা নিয়ে বাসায় বসে সময় কাটাচ্ছ এবং তোমাদের এই দীর্ঘ সময় পরিক্রমার কারণে তোমরা লেখাপড়া থেকে যতটুকু পারছো এগিয়ে যাচ্ছ। কিন্তু তোমাদের এই সময়টাতে একটা বিশাল সময়ের একটা গ্যাপ থাকার কারণে পড়ালেখা বিমুখ একটা সময় পার করছো তোমরা। আমরাও যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু যতটুকু তোমাদের জন্য দরকার সেই তুলনায় হয়তো ব্যাকআপটা দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরেও অনলাইন ক্লাসে তোমাদের যতটুকু ব্রিফ করা সম্ভব হচ্ছে আমরা চালিয়ে যাচ্ছি। আশা করছি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই কলেজ ক্লাসরুমের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে এবং কলেজের নিয়মিত ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। ক্লাসে কম বেশি তোমাদেরকে যতটুকুই পড়ানো হয় না কেন, প্রত্যেকটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ এবং অল্প সময়ের মধ্যে তোমাদের যথাসম্ভব ব্রিফ করার জন্যই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তোমরা কলেজ চলাকালীন যে সময়টা তোমরা ক্লাসে দিতে, ওই সময়টা হয়তো আমরা অনলাইন ক্লাসে তোমাদের পাই না, কিন্তু তোমরা যারা অনলাইন ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করছো, বাকিদেরকে তোমরাও সবাই মোটামুটি একত্রিত হয়ে অনলাইনে ক্লাসে থাকার জন্য আমরা বিশেষভাবে তোমাদেরকে অনুরোধ করছি এবং তোমরা অনলাইন ক্লাসে থাকবে আশা করছি এবং সামনের অনলাইন ক্লাসগুলো তোমরা বরাবরের মতোই ফলো করবে। এটাই আমাদের তোমাদের নিকট আমাদের বিশেষভাবে প্রত্যাশা। আমরা আদর্শ কলেজ থেকে মোটামুটি তোমাদের সমাজকর্মের উপরে প্রথম পত্রের বেশ কয়েকটা ক্লাস আমরা চালিয়ে গিয়েছি। অনলাইনে তোমরা ইউটিউব চ্যানেল এবং আদর্শ কলেজ ক্লাসরুমে তোমরা ফলো করলেই পাবে। এবং আমি গত ক্লাসটা তোমাদেরকে প্রথম পত্রের উপরে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের উপরে ক্লাসটা নেওয়া হয়েছে। তোমাদের হাতে যাদের এখন পর্যন্ত মানে শর্ট সিলেবাস হাতে পাওনি, তোমরা ওই ক্লাসে প্রথম পত্রের উপরে শর্ট সিলেবাসের উপরে ক্লাসটা নেওয়া আছে, তোমরা ওই ক্লাসটা ফলো করলে আশা করি অনেকটা উপকৃত হবে। আমরা এখন তোমরা অবশ্যই ওই ক্লাসটা ইউটিউব চ্যানেল কিংবা আদর্শ কলেজ ক্লাসরুমে দেখার চেষ্টা করবে। আমার পরিচিতি নতুন করে আর কি দিব, আমি হচ্ছে নাদিরা বেগম, তোমাদের সমাজকর্মের ক্লাস নিই এবং সমাজকর্মের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে আছি। তোমরা কম বেশি সবাই আমার সঙ্গে পরিচিত আছো যারা অনলাইন ক্লাসে থাকো এবং আমার ক্লাসে যারা নিয়মিত থাকো তারা সবাই আমাকে কম বেশি চেনো এবং আমার সঙ্গে যারা ফার্স্ট ইয়ার, এখন যারা তোমরা সেকেন্ড ইয়ারে মানে অটো সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এর মধ্যে তোমাদের একটা মানে কিছুটা ইয়ের তোমাদের আমরা যে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের প্রমোশন টেস্টের ব্যবস্থা করেছিলাম, সেই অ্যাসাইনমেন্টের রেজাল্টও হয়ে গেছে, মানে প্রমোশন টেস্টের রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন তো মানে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছ, তো সেই তোমাদের আগের সিলেবাস থেকে এখন নতুন করে পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসটার প্রথম অধ্যায়ের সিলেবাসে গত ক্লাসে নেওয়া হয়েছে এবং আজকে আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের শর্ট সিলেবাসের মধ্যে তোমার 2019-20 শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস পর্যালোচনা, অর্থাৎ সংক্ষিপ্ত করে কিছু ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই অন্তর্ভুক্ত সিলেবাসের মধ্যে আছে হচ্ছে তোমাদের এই 21-এর এসএসসি পরীক্ষার্থীর যেটা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ সিলেবাসের যে তোমাদেরকে গাইড করা হয়েছে সেটা হচ্ছে তোমার বিষয় কোড 272-এর উপরে এবং সেই কোডটার মধ্যে অধ্যায় 4টা অধ্যায় নির্ধারণ করা হয়েছে। প্রথম অধ্যায়ের মধ্যে আছে তোমাদের বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা এবং এই মৌলিক মানবিক চাহিদার ধারণা থাকবে এই চ্যাপ্টারটার। তারপরে আছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। অর্থাৎ আমরা মৌলিক চাহিদা কয়টা, আমাদের সবসময় যেটা আমরা বলে থাকি মৌলিক চাহিদা মূলত 6টা। একটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন।
এবং মৌলিক চাহিদার ধারণাটা তোমাদের ব্রিফ কোশ্চেনের ছোট ছোট কোশ্চেন গুলা কিন্তু মৌলিক চাহিদার ধারণার উপরে ব্রিফ কোশ্চেন অনেক বেশি আসবে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের কোশ্চেন গুলা কিন্তু তোমাদের এই সামাজিক সমস্যার উপরে অনেক বেশি কোশ্চেন থাকে। তোমরা এই কোশ্চেন গুলা এই অধ্যায়টা এমসিকিউর জন্য প্রস্তুতি নিবা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই অধ্যায় থেকে যে সামাজিক সমস্যার উপর বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, এই চাহিদা পূরণে যে অন্তরায় আছে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় এবং বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার এবং অন্যান্য সংস্থাসমূহ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, সেই বিষয়গুলো এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তো মৌলিক মানবিক চাহিদার ধারণা বেসিক্যালি তোমাদেরকে আমরা মানে দিয়ে থাকি আসলে মৌলিক মানবিক চাহিদা অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। একটা মানুষ অর্থাৎ অ্যাজ এ নাগরিক হিসেবে আমি যে দেশে বাস করি সেই দেশের নাগরিক হিসেবে কিন্তু আমার কিছু মৌলিক চাহিদা থাকবে এবং সেই চাহিদা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, রাষ্ট্র কর্তৃক পূরণকৃত চাহিদা, রাষ্ট্রই আমার এই দায়িত্ব নিবে। সেক্ষেত্রে আমি সেটা রাষ্ট্র কর্তৃক পাই এবং পরিবার কর্তৃক পাই না কেন, সেটা আমার মৌলিক চাহিদা। একজন নাগরিক হিসেবে আমি এই চাহিদাগুলো পেতে পারি এবং সেই চাহিদাগুলো বাংলাদেশের মৌলিক চাহিদার মধ্যে ৬টা মৌলিক চাহিদা। এই চাহিদাগুলো, এই মৌলিক চাহিদার মূল মানে ইয়েটা কে নির্ধারণ করেছে? চার্লস ডাওয়েল তোমাদের যে অনুযায়ী যে মৌলিক চাহিদার কথা বলেছেন যে কে এই চাহিদাটা নির্ধারণ করেছে, মানে তত্ত্ব দিয়েছেন, সেটা হচ্ছে চার্লস ডাওয়েলে। তো এই চার্লস ডাওয়েল আসলে তোমাদের এই সামনের ক্লাসগুলো আমি এই প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটা আলাদা আলাদা করে ক্লাস নিব। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতির মধ্যে বেসিক্যালি দেয়া আছে হচ্ছে আর খাদ্য, এখন বর্তমান অবস্থা বাংলাদেশের খাদ্যের অবস্থা কি, সেটা তোমার বাংলাদেশ সরকার কতটুকু এই খাদ্যের চাহিদা নির্ধারণ, মানে বাংলাদেশের উৎপাদিত খাদ্য চাহিদা কতটুকু এবং যে পরিমাণ লোক সংখ্যা আছে সেই জনসংখ্যার উপরে নির্ধারণ করে কি পরিমাণ একটা বার্ষিক মানে পরিকল্পনা করে সেই পরিকল্পনা নির্ধারণ অনুযায়ী তোমাদের প্রত্যেকটা মাথাপিছু আয় কেন্দ্রিক চিন্তা করে সেই মৌলিক মানবিক চাহিদার ব্যয় তৈরি করবেন এবং মানবিক চাহিদার এই মৌলিক চাহিদা গুলো পরবর্তীতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে কিভাবে, অর্থনৈতিক সমীক্ষা হিসেবে, অর্থাৎ মৌলিক এইগুলা বেসিক্যালি জরিপ পর্যালোচনা করে মৌলিক চাহিদা নির্ধারণ করা হয়। তো বাংলাদেশের মৌলিক চাহিদার বর্তমান পরিস্থিতির মধ্যে খাদ্যের যে অবস্থান, সেই অবস্থানের উপরে আমরা তোমাদেরকে একটা ক্লাস নিব এই মৌলিক চাহিদার উপরে। আর বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের অন্তরায়, মূল অন্তরায় কোনটা? মূল অন্তরায় হচ্ছে তোমার বর্তমানে শিক্ষার যে পুষ্টিহীনতা, মানে পুষ্টিহীনতা আছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় সমূহের মধ্যে আছে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার অতিরিক্ত জনসংখ্যা এবং অনুন্নত কৃষি ব্যবস্থা। অনুন্নত কৃষি ব্যবস্থা, এখন বাংলাদেশের কৃষি ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, কেননা এখনকার তোমরা খেয়াল করবে যে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় এখন আর সেই নাঙ্গল চাষের ব্যবহার নেই, এখন ট্রাক্টর আসছে, তারপরে পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির ব্যবহার আসছে, যে প্রযুক্তিগত মানে বিশেষ করে কৃষি প্রযুক্তি, যেগুলো মাঠে গেলে দেখতে পাওয়া যায় যে এখন আর ধান আগের মতো মানে ধান মানুষ কি করতো আগে, মানে ড্রামের উপরে মানে ঝড়াইতো, ধান ঝরাতো, এখন সেটা আর করে না, এখন মেশিনের মাধ্যমে ধান ইয়ে করে নেয়, ঝরায় নেয় এবং এগুলো আবার শুকানোর ব্যবস্থাও আলাদা করে করা আছে। সর্বোপরি আর কি এখন বাংলাদেশের অন্তরায় যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা এবং অনুন্নত কৃষি ব্যবস্থা। এখন চেষ্টা করা হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থার দিকে জোর দেওয়া হচ্ছে এবং শিল্পায়নের একটা বড় অভাব হচ্ছে শিল্পায়নের অভাব, অর্থাৎ বাংলাদেশের যে শিল্পায়ন, মানে তোমার যে শিল্প গড়ে ওঠার কথা, যে পরিমাণ শিল্প গড়ে ওঠার কথা, কিন্তু এত ঘনত্ব বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের কারণে শিল্প যে কারখানাগুলো তৈরি হয়েছে, সেই শিল্প কারখানাগুলো কোনো মানে প্লান্টেশনের মাধ্যমে মানে যেটা তৈরি করার কথা, যেভাবে শিল্প নগরী তৈরি করার কথা সেভাবে তৈরি করা হয়নি, যার প্রভাব
জন মানে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বলো, নগরায়নের মধ্যে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এটাও একটা ভাব যে শিল্প আসলে শিল্পায়নের যথেষ্ট অভাব রয়েছে। মানে পরিপূর্ণভাবে শিল্পায়ন গড়ে ওঠেনি। তারপরে হচ্ছে বেকারত্ব একটা বড় সমস্যা। তোমাদের যে কর্মমুখী শিক্ষা দেয়া হচ্ছে, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের একটা বিরাট অংশ বেকারত্ব বেকার লাভ মানে হয়ে আছে। সেই বেকারত্বের কারণে এখনকার সমাজ ব্যবস্থার মধ্যে তোমার পরিবার কেন্দ্রিক চিন্তা ভাবনা, একটা পরিবারের একটা আয়মুখী কর্মমুখী মানুষ না থাকলে সেই পরিবার কিভাবে চলবে। তার জন্য মানে একটা সার্কেলিং যে বেকারত্বের কারণে কিন্তু পরিবারেও একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে, যে কর্মমুখী না থাকার কারণে অপরাধ জগতের সঙ্গে তাদের একটা ব্যাপক মানে প্রভাব বিস্তার করে। তারপরে সামাজিক নিরাপত্তার অপর্যাপ্ততা, মানে সামাজিক নিরাপত্তা যেটা দেওয়ার কথা, অর্থাৎ মানে প্রত্যেকটা দেশেরই সরকার এই নিরাপত্তার ব্যবস্থা রাখবে, কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সেই সামাজিক নিরাপত্তার অপর্যাপ্ততা আছে, সেক্ষেত্রে হচ্ছে দরিদ্রতা। বাংলাদেশ দরিদ্রমুখী দেশ, এটা আমরা মানে অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। বাংলাদেশ হচ্ছে দরিদ্রতার কবলে। বাংলাদেশ এত বেশি দরিদ্র, বাংলাদেশের মানে আহ, ভিক্ষাবৃত্তি, তারপরে তোমার মানে ভিক্ষাবৃত্তিটা দরিদ্রতার একটা সবচেয়ে বড় মানে লক্ষণ। যে আগে আগে ভিক্ষুক দেখা যেত, কিন্তু এখন ভিক্ষুক দেখা যায় না বটে, কিন্তু মানুষের অন্য দিক থেকে একটা চাহিদা থাকে, অন্যের উপর নির্ভরশীল হওয়ার এই চাহিদাটা। তারপর হচ্ছে নারী শিক্ষা ও ক্ষমতায়নের অভাব একটা আছে। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতা, এই প্রত্যেকটা কারণই হচ্ছে মানবিক চাহিদা পূরণের মূল অন্তরায়। বাংলাদেশের মূল মানবিক চাহিদা পূরণের কি কি গৃহীত পদক্ষেপ সরকার গ্রহণ করেছে, সেটাও তোমাদেরকে আমি ডিটেল ক্লাসে জানাবো। তারপর সংক্ষিপ্তভাবে তোমাদের একটু ব্রিফ করে নিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের মূল মানবিক চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ হচ্ছে কৃষি উন্নয়ন, যেটা একটু আগে বললাম যে বাংলাদেশে কৃষি উন্নয়নের ক্ষেত্রে তোমার বাংলাদেশের কৃষি উন্নয়ন, অর্থাৎ এখনকার যুগে তোমার কৃষকদের আর কিন্তু সেই নিজের জমিতে লাঙল চাষ করে এখন আর মানে দিন গুনতে হয় না। এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তৈরি হয়েছে। কৃষকের ঘরে ঘরে এখন মানে ঋণ দেওয়ার ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি এখন তোমার বীজের সরবরাহ, উন্নত বীজের সরবরাহ করে বাংলাদেশ সরকার কিন্তু কৃষি উন্নয়নের দিকে ব্যাপক মানে পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরে তোমার হচ্ছে আরেকটা, দারিদ্র বিমোচনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। দারিদ্র বিমোচনের জন্য কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ঋণ। তোমার দারিদ্র ঋণ, তারপর হচ্ছে তোমার ভিজিডি কর্মসূচি আছে, তারপর হচ্ছে মহিলাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করছে, তারপরে বিশেষ করে খামার প্রকল্প, তারপর হচ্ছে আরো কিছু বিশেষ বিশেষ প্রকল্পের মাধ্যমে, তারপরে চর জীবিকায়নের কর্মসূচি আছে। তারপরে পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক এই যে বার্ডের কথা শুনেছো তোমরা অনেকে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কিছু কিছু কর্মসূচি আছে। প্রত্যেকটা কর্মসূচি কিন্তু দারিদ্র বিমোচনের জন্য পদক্ষেপগুলো গ্রহণ করেছে। আরেকটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার মধ্যে অতি দরিদ্র এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ। হ্যাঁ, মাঝে মাঝে তোমরা খেয়াল করবে যে করোনাকালীন সময়ে কিন্তু সরকার বিভিন্ন অনুদানমূলক কর্মসূচি গ্রহণ করেছিল। বিশেষ করে শিক্ষার্থী সহ, তারপরে গরিব, দুস্থ, অসহায় এদের মাঝে কিন্তু অনেক মানে অনুদান কর্মসূচি নেওয়ার কারণে কিন্তু যারা মানে দৈনন্দিন যারা জীবিকা নির্বাহ করে, দিন আনে দিন খায়, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করার কারণে তারা কিছুটা হলেও কিন্তু এই মানে দারিদ্রতার কবল থেকে তারা কিছুটা মুক্ত হওয়ার চেষ্টা করেছে সরকার। তারপরে সমাজ কল্যাণ কর্তৃক বাস্তবায়িত বয়স্ক ভাতা কর্মসূচি আছে, মুক্তিযোদ্ধা কর্মসূচি আছে, মুক্তিযোদ্ধার ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে, বিভিন্ন রকমের কর্মসূচি। এগুলো তোমাদের ডিটেইলস আমি ক্লাসে আলোচনা করব। তারপর সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, নিরাপত্তার বেষ্টনী কর্মসূচি, গৃহায়ন কর্মসূচি, শিক্ষা উন্নয়ন কার্যক্রম, সবকিছু তোমার এই বাংলাদেশে মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে।
এটা গেল তোমাদের প্রথম অধ্যায়ের কয়েকটা টপিকের মধ্যে ৭টা টপিকের মানে ৫টা টপিকের মধ্যে আলোচনা করা হবে এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেয়া আছে সমাজকর্মের শাখা। সমাজকর্মের শাখা তোমাদের সমাজকর্মের শাখা কেন বলা হয়েছে? সমাজকর্ম আসলে নিজেই একটা বিজ্ঞান। বিজ্ঞান সমাজকর্ম বিষয়টা হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক এবং পেশা ভিত্তিক বিজ্ঞান। অর্থাৎ পেশা কেন্দ্রিক তোমাকে চিন্তা করে এই বিজ্ঞান সমাজকর্ম বিজ্ঞান বিষয়ক তথ্য ভিত্তিক একটা কর্মসূচি এবং এই কর্ম পরিকল্পনা বলতে গেলে সমাজকর্ম নিজে একটা মানে কি বলবো মানে তোমার সমাজকর্ম বিষয়টা এমন একটা বিষয় যে তুমি একজন ব্যক্তিগতভাবে তুমি সমাজকর্মকে যখন গ্রহণ মানে বিষয়টাকে যখন পড়বে তখন মনে হবে আসলে তোমার সমাজকর্ম পড়াটা অনেক বেশি প্রয়োজন ছিল। এই কারণে যে সমাজকর্মের মধ্যে কি নেই আমি সমাজকর্ম মানে সঙ্গে সমাজকর্ম যখন অধ্যয়ন করব তখন প্রত্যেকটা বিষয়ই কিন্তু সমাজকর্মের সঙ্গে এসে যাবে। এই দেখো এখানে মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক। মানবিক সমস্যা আমরা কি বলি যে সমাজকর্ম একটি সমস্যা মানে সমস্যা সমাধানমূলক কর্মসূচি। অর্থাৎ তুমি যে কোনো সমস্যা একটা ব্যক্তি যখন তার সমস্যা মানে সার্বিকভাবে ব্যক্তিগত সমস্যায় পর্যবেসিত হয়ে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সে সাহায্য প্রার্থী হয়ে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করতে পারে সে প্রতিষ্ঠান সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য। তখন মানবিক সমস্যার সাথে সমাজকর্মের এই বিভিন্ন শাখার মধ্যে এই দুটা শাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম আর একটা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্মের মধ্যে চিকিৎসা সমাজকর্ম বলতে কি বোঝানো হয়েছে যে চিকিৎসা বলতে কি শুধুমাত্র আমরা ওষুধ খাই সেটাই তা কিন্তু না। চিকিৎসা সেটা শারীরিক চিকিৎসা হতে পারে আবার মানসিক চিকিৎসা হতে পারে। সমাজকর্ম কিন্তু মানসিক চিকিৎসায় বিশ্বাস করে অর্থাৎ মানসিকভাবে যে যত বেশি মানে স্টেবল হবে অর্থাৎ তুমি মানসিকভাবে যত বেশি তোমাকে সাপোর্টিভ করবে যে কোনো প্রতিষ্ঠান হোক একজন সমাজকর্মী পেশাদার সমাজকর্মী তোমার পাশে এসে যখন বিপদের সময় তখন তোমাকে বিভিন্ন রকমের আত্মসচেতনমূলক কর্মসূচি তারপরে বিভিন্ন রকমের কর্মমুখী শিক্ষার মাধ্যমে তোমাকে কোনো কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা এই ধরনের কর্মসূচি যখন সে হাতে নিয়ে তোমার সঙ্গে ডিল করবে তখন কিন্তু তুমি সেই সমস্যাগুলোকে কিন্তু সমস্যা না মনে করে নিজের সমস্যাগুলোর ভিতর থেকে বেরোয় এসে এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে। সমাজকর্ম সেটাতেই বিশ্বাস করে। তো সেক্ষেত্রে এখানে চিকিৎসা সমাজকর্মের মধ্যে হচ্ছে চিকিৎসা সমাজকর্মের ধারণা, চিকিৎসা সমাজকর্মের ইতিহাস এবং চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব এবং চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা। চিকিৎসা সমাজকর্মটা আসলে কোত্থেকে আসলো? হ্যাঁ, এই ধারণাটা তার একটা ইতিহাস আছে এবং সেই চিকিৎসা সমাজকর্মে কতটুকু গুরুত্বপূর্ণ একজন সমাজকর্মী তৈরির ক্ষেত্রে। একজন সমাজকর্ম বিষয়ে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব কতটুকু এবং সেখানে চিকিৎসা সমাজকর্মী আসলে কি ভূমিকা পালন করে একজন ব্যক্তি সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য। এই চ্যাপ্টারে তোমরা এই ধারণাগুলো নিবে। আমরা সবগুলোই ক্লাসে তোমাদের এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্ম সেম একটা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম তোমরা যে প্রতিষ্ঠানে পড়ছো প্রত্যেকটা শিশুরই প্রাতিষ্ঠানিক দিক যেমন আমরা 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 তো ক্লাসে পড়ে আসি যে একটা শিশুর সোশ্যালাইজেশন কয়েকটা ধাপ ৩টা ধাপ আছে। একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে সমাজ, আর একটা হচ্ছে রাষ্ট্র। তো পরিবারের মধ্যে সামাজিকভাবে সে যখন পরিবার থেকে বেরোয় সমাজের মধ্যে যাবে, সমাজের একটা অংশ কিন্তু বিদ্যালয় একটা অংশ। তো বিদ্যালয়ে যখন সে যাবে তখন সে বিদ্যালয় থেকেই কিন্তু সে অনেক কিছু শিখবে অর্থাৎ একটা যে মানুষ পরিপূর্ণভাবে বিকশিত লাভ করার জন্য বিদ্যালয়ের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে বিদ্যালয়ে যে সমাজকর্ম কি ভূমিকা পালন করবে সেই বিষয়গুলো তোমাদের এই বিদ্যালয় সমাজকর্মের ধারণাতে পাবে। বিদ্যালয় সমাজকর্মের ইতিহাস কোত্থেকে আসলো আসলে এই বিদ্যালয় সমাজকর্মটা মানে কেন তৈরি করা হয়েছিল সেই সময়ে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব কতটুকু সমাজকর্ম বিষয়ে মানে তোমার ধারণা লাভের ক্ষেত্রে এবং শিক্ষার্থীর উন্নয়নে অর্থাৎ একজন শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা কতটুকু তোমরা দ্বিতীয় অধ্যায়ে এই টপিকগুলো নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আছে তোমার সামাজিক সমস্যা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম আমরা যেটা বলি যে জনসংখ্যাজনিত সমস্যা। জনসংখ্যাজনিত সমস্যার সঙ্গে কিন্তু সামাজিক সমস্যা একটা বড় সমস্যা।
সামাজিক সমস্যা অর্থাৎ সোশ্যাল ক্রাইসিস যেটাকে বলছি আমরা। তুমি কি মনে করো যে সামাজিক সমস্যা আসলে কি? যেমন অপরাধ, অপরাধ একটা সামাজিক সমস্যা। যেকোনো অপরাধ। অর্থাৎ তুমি অ্যাজ এ তুমি একজন শিক্ষার্থী, তুমি তো এখন একটা কিশোর, তাই না? তুমি একজন কিশোর। তো এই কিশোরের একজন কিশোর অপরাধ, একজন কিশোর কি ধরনের অপরাধ করতে পারে? সেই অপরাধগুলো আ তার জন্য কিশোর অপরাধের যে শাস্তি বলো, তারপর হচ্ছে কিশোর অপরাধ করে তার কি শাস্তি হতে পারে এবং এই সামাজিক সমস্যা কোত্থেকে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, এর কারণ কি, তারপরে এর বৈশিষ্ট্যগুলো কি, আসলে কোন দিক থেকে সামাজিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটা পরিবার থেকে হোক, সোসাইটি থেকে হোক, রাষ্ট্র কর্তৃক হোক। রাষ্ট্র কর্তৃক কত সমস্যা তৈরি হতে পারে, যেটা রাজনৈতিক, আমরা বলি যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো রাষ্ট্র কর্তৃকই হয়ে থাকে। তাহলে সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য ও কারণ, এগুলোর মধ্যে হচ্ছে তোমার মাদকাসক্তির ধারণা। মাদকাসক্তি একটা সামাজিক সমস্যা। এখনকার জেনারেশন কম বেশি সবাই কিন্তু মাদকের প্রতি অনেক বেশি আসক্তি এদের। মানে এরা হয়তো খেলার ছলে মনে করে যে দেখি তো কেমন। একটা সময় কিন্তু সে খেলতে খেলতেই, বলে না যে খেলতে খেলতেই খেলার ছলে পড়ে যায়। তো এই মাদকটা হচ্ছে এরকম। সব বন্ধু-বান্ধব মিলে এমন একটা সময় ওরা মনে করে যে ভালোই তো লাগছে। হ্যাঁ? এরকম করতে, করতে একসময় ধরো মাদকের আসক্তি হয়ে যায়। পরবর্তীতে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে একটা পরিবারকে অনেক বেশি সাফারার হতে হয়। তারপরে যে মাদকে আসক্ত হয় যে ব্যক্তি, সে তো একজন মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির কারণে সে কিন্তু আর সোসাইটিতে মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। পরিবারের থেকে সে মানে বহির্গত হয়ে যায়। সবকিছু মিলায়ে এগুলো কিন্তু একটা সামাজিক সমস্যা। মাদকাসক্তি একটা বিরাট মানে বড় রকমের, এখনকার সময়ের জন্য বড় রকমের সমস্যা হচ্ছে মাদকাসক্তি সমস্যা। এবং এই মাদকাসক্তি কি কারণে হচ্ছে এবং এর পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি কি এবং এর প্রভাবটাই বা কতটুকু? হ্যাঁ? রাষ্ট্রের এর প্রভাব কতটুকু পড়ছে, পরিবারে কতটুকু পড়ছে, সমাজে এর প্রভাব কি? এই প্রভাবের এই প্রভাব মানে মানে প্রভাব মুক্ত হওয়ার জন্য একজন সমাজকর্মী কি ভূমিকা পালন করতে পারে, আমরা এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে এইগুলা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আরেকটা হচ্ছে অটিজম। অটিজম সম্পর্কে তোমাদের কম বেশি সবারই ধারণা আছে। অটিজম হচ্ছে একটা শিশুর শারীরিক কিংবা মানসিক বিকলাঙ্গতা। শারীরিকও হতে পারে, আবার মানসিক বিকলাঙ্গও হতে পারে। তোমরা অনেকেই খেয়াল করছো যে একটা বাচ্চা হাঁটা চলা সবকিছু করছে, কিন্তু মানসিকভাবে সে সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারছে না। কথা বলা মানে আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। আমরা যা বলছি সেটা সে খুব মানে মানে আর্লি মানে জেনারেলি সে নিতে গেলে দেখা যাচ্ছে যে তার অনেক সময় লাগছে। আবার ফিজিক্যালি একটা জিনিস খেয়াল করবা যে ফিজিক্যালিও কিন্তু একজন আহ, আহ, শিশু আহ, মানে তোমার সারাদিন বিছানায় শুয়ে থাকতে হয়, তার হাঁটাচলা করতে পারে না, পায়ের হাত কিংবা পা বিকলাঙ্গ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই অটিজম শিশুদেরকে নিয়েও কিন্তু বাংলাদেশ এখন অনেক বড় একটা কাজ করছে। বিশেষ করে অটিজম পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে আহ, জাতিসংঘ কর্তৃক একটা বিশেষ অভিযান, মানে জাতিসংঘ একটা বিশেষ প্রস্তাবনার মাধ্যমে বাংলাদেশে অটিজমের উপর একটা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যেটা সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও কাজ করে যাচ্ছে। এবং এই বাংলাদেশের অটিজম পরিস্থিতি এবং প্রভাব এবং অটিজম সমস্যায় সমাজকর্মী কি ভূমিকা রাখতে পারবে, এই অধ্যায়ে আমি তোমাদের সঙ্গে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ। বাংলাদেশ বাংলাদেশের বর্তমান জলবায়ুর পরিস্থিতি এখন অনেক বেশি বিপর্যস্ত। কেননা দেখবা যে জলবায়ুর সবচেয়ে বড় হচ্ছে বন্যা এবং বন্যা পরিস্থিতির কারণে, তারপরে দক্ষিণাঞ্চলে অধিক ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়ের কারণে যে প্রতি বছর কোনো না কোনো ঘূর্ণিঝড় তোমার এই কিছুদিন আগেই একটা বড় ঘূর্ণিঝড়ের নাম আইফেন নামক একটা ঘূর্ণিঝড়। তো এই ধরনের বড় বড় ঘূর্ণিঝড়গুলো কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষগুলোর উপর ব্যাপক আহ প্রভাব মানে মানে প্রভাবিত হওয়ার কারণে কিন্তু এলাকার মানুষ
অনেক বেশি বিপদগ্রস্ত হয়ে যায় এবং পরবর্তীতে তারা জীবিকা নির্বাহ করতে পারে না। তাদের জন্যও কিন্তু সারা বিশ্ব থেকেই কিন্তু ওদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ মানে বড় রকমের একটা ফান্ড দেওয়া হয় ওদের এই ধরনের দুস্থ সহায়তামূলক কর্মসূচি হিসেবে। সেই সাথে বাংলাদেশ সরকারও এই জলবায়ুর উপরে অনেকগুলো কাজ করে যাচ্ছে। তো সেই জলবায়ুর ধারণা ও কারণ সম্পর্কে আমরা জানবো এবং বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ যেটা বললাম যে মানুষ এই ধরনের পরিস্থিতি মানে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি পরবর্তী মানে তারা কি কি সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যার সম্মুখীন হওয়ার পরবর্তীকালীন সময়ে তো জীবন জীবিকায় বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় এই ধরনের প্রভাবগুলো কিভাবে পদক্ষেপ গ্রহণ করে সরকার এবং বিভিন্ন উন্নয়নমূলক মানে কর্মকাণ্ড বা স্বেচ্ছাসেবী কর্মসূচিও আছে এখানে। তো এই মানে তোমাদের এই চ্যাপ্টারে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা হবে এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা কি। তোমরা প্রত্যেকটা জিনিসে খেয়াল করবে যে একটা সামাজিক সমস্যা মানেই হচ্ছে একজন সমাজকর্মী তার বিশেষ ভূমিকা পালন করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করবে। সেই পদক্ষেপগুলো কিন্তু একজন সমাজকর্মী তার নিজস্ব পেশাভিত্তিক কিছু মানে ধাপে সে ধাপ মানে ধাপে ধাপে সে একজন পেশাদার কর্ম পেশাদার কর্ম মানে সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে। তোমাদের চতুর্থ অধ্যায় আছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। আমরা তো সামাজিক সমস্যা পড়ে আসলাম, একটা হচ্ছে মাদকাসক্তি, আরেকটা হচ্ছে অটিজম, আরেকটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে একজন সমাজকর্মী কি কি ভূমিকা পালন করবে। এখন দেখো এই সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, প্রতিরোধ করার ক্ষেত্রে কি কি প্রতিষ্ঠান এবং কোন কোন সংস্থা কাজ করবে। সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার ধারণা ও বৈশিষ্ট্য থাকবে, যেহেতু এই প্রতিষ্ঠানগুলো আসলে কোন অ্যাঙ্গেল থেকে কাজ করছে, কার জন্য কাজ করছে, কিভাবে কাজ করছে এর ধারণা থাকবে এবং তার বৈশিষ্ট্য থাকবে। এবং সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ ও পরিবারের ভূমিকা। তুমি একটা জিনিস খেয়াল করবে, সামাজিক সমস্যা প্রতিরোধ করতে গেলে একটা পরিবারের দরকার। হ্যাঁ, যেমন ধরো মাদকাসক্তির কথা আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, মাদকাসক্তি। সেই মাদকাসক্তির বিষয়টা একটা পরিবারের একটা সদস্য যখন মাদকে আসক্ত হয় তখন কিন্তু সে পরিবার থেকে পরিবারের মধ্যে মানে পরিবারের সদস্য হিসেবে যে তার প্রাপ্তি, যেটা মৌলিক চাহিদা দিয়ে শুরু হয়ে আসলো, যে মৌলিক চাহিদা পূরণে কি কি অন্তরায় থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার মৌলিক চাহিদা পূরণের মানে পর্যাপ্ত খাবারের অভাব থাকলে, পর্যাপ্ত শিক্ষার অভাব থাকলে, বাসস্থানের এইগুলার অভাবের কারণেই কিন্তু বেসিক্যালি মৌলিক চাহিদার পূরণের অভাবের কারণেই কিন্তু মানুষ সামাজিক সমস্যার অন্তর্গত হয় বেশি। তো সেই ক্ষেত্রে সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ বলতে তোমরা একজন ছেলে এবং মেয়ের আইনি রেজিস্ট্রিকৃত বিয়েই কিন্তু বিয়ে নয়। এটা আমরা বিবাহটাকে বলছি একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটা কিন্তু তোমার একটা আইনি বলো, ধর্মীয় মত বলো, সবকিছু মিলিয়ে একটা প্রতিষ্ঠানে যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু তার একটা কিছু কিছু বন্ডিং থাকে। অর্থাৎ তুমি পরিবারে বাস করতে গেলে তোমার কিছু নিয়ম কানুন পালন করতে হবে। পরিবার তো এমনি এমনি টিকে থাকবে না। হ্যাঁ, তোমার স্বামী স্ত্রী বলো, ছেলে কিংবা মেয়ে বলো, উভয়ের সহযোগিতায় এই বিবাহ এবং পরিবারটা একটা সঠিক ভূমিকা পালন করতে পারবে তখনই যখন তারা নিজ নিজ ভূমিকা ব্যাপারে সজাগ থাকবে। তো এই সজাগ দৃষ্টিটা যখন মানে অভাব পূরণ মানে অভাব দেখা দেয়, সেক্ষেত্রেই কিন্তু তখন পরিবারের সৃষ্টি হয় বিভিন্ন রকমের সামাজিক জটিলতা। তো সেই ক্ষেত্রে এই সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ ও পরিবারের ভূমিকা কি, এই চ্যাপ্টারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ। একজন সমাজকর্মী কিন্তু
তোমাদেরকে ডিটেইল পড়াবো এই কারণে, কারণ তোমাদের পদ্ধতি চ্যাপ্টারটার মধ্যেই কিন্তু তোমাদের কি কি পদ্ধতিতে একজন সমাজকর্মী তার ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে ৩ টা পদ্ধতি তো আছে, তোমরা জানো যে ৩ টা পদ্ধতির মধ্যে ৩ টা মৌলিক পদ্ধতি। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি, একটা দল সমাজকর্ম, আরেকটা হচ্ছে সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন। তো তোমার পদ্ধতির ক্লাসটা কিন্তু আছে। তোমরা আদর্শ কলেজ ক্লাসরুমে ঢুকে পদ্ধতির ক্লাসটা একটু ফলো করে নিলে তোমাদের প্রত্যেকটা পড়ার জন্যই কিন্তু পদ্ধতিমূলক চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। কারণ পদ্ধতি সম্পর্কে মানে স্বচ্ছ ধারণা না থাকলে তোমাদের সমাজকর্মের বিষয়টা সবসময় তোমাদের জটিল লাগবে। জটিলতা কাটায় উঠতে গেলে তোমাদের পদ্ধতি তোমরা নিজেরাও পড়বে এবং ওই ক্লাসটা দেখবে, এবং এই মানে তুমি যখন ক্লাসে বসবে তার পূর্ব প্রস্তুতি যদি থাকে তাহলে তুমি ক্লাসটা এনজয় করবে এবং ভালোভাবে বুঝতে পারবে এবং নিজের সমস্যাগুলো বের করে আনতে পারবে। এবং এই সমস্যা যখন তুমি নিজে আইডেন্টিফাই করতে পারবে তখন কিন্তু তুমি নিজেই কিন্তু তখন মানে পড়ামুখী পরিবেশ তুমি নিজেই তৈরি করতে পারবে যে আমার জন্য এইটা জরুরি, এই পড়াটা জরুরি, আমি বুঝি নাই এই অধ্যায়টা কিংবা এই চ্যাপ্টারটা সম্পর্কে। তোমাদের সঙ্গে আমাদের সরাসরি ইন্টারাকশন না হওয়ার কারণে অনলাইনমুখী ক্লাসগুলো আমি মনে করি এটা হচ্ছে একমুখী ক্লাস। একমুখী ক্লাসের প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্ব মানে কাজে লাগছে আমি জানি না। দ্বিমুখী ক্লাস মানে যেটাকে বলে যে মানে পারস্পরিক সম্পর্ক ইন্টারাকশন না হওয়ার কারণে তোমাদের সঙ্গে আমরা সরাসরি মানে তোমাদের ইয়ে নিতে পারছি না, ফিডব্যাক নিতে পারছি না। তোমরা আসলে কি অবস্থায় আছো? সেক্ষেত্রে আমরা শুধু আলোচনা করে গেলাম। তোমরা কতটুকু নিতে পারলে? এই বিষয়টা আসলে মানে জানতে পারলে বেশি ভালো হয়। তো এই ক্ষেত্রে জুম ক্লাসের প্রস্তাবনা আসছে। আমরা আশা করছি যে পরবর্তীতে তোমাদের সঙ্গে যদি জুমে বসে ক্লাস নিতে পারি, সেক্ষেত্রে তোমাদের জুম ক্লাসের উপযোগিতা মনে করি আমি অনেক বেশি হবে। কারণ জুমে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদের সঙ্গে অল্প বেশি কম মানে হলেও কম বেশি হলেও আলোচনা করতে পারবে যে এই সমস্যাগুলা কিভাবে মানে সলিউশন করা যায়। এটার জন্য কি করতে হবে? এটা করলে এটা মানে এটার জন্য আমাকে কি করলে আরো বেশি ভালো করতে পারবো। তো সেক্ষেত্রে সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ ও পরিবারের ভূমিকা তো গেল। এখানে বিবাহ পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ, এটা যখন আলোচনা করব তখন আরো বেশি তোমার কাছে ক্লিয়ার মনে হবে তোমাদের কাছে। ধর্মের ধারণা। ধর্ম কেন বলেছে? সবাই আমরা কম বেশি যারা মানে ধর্মকে ভয় পায়, ধর্ম অনুসরণ করে, তারপর হচ্ছে ধর্মমুখী শিক্ষা লাভ করে, তারপর হচ্ছে তুমি ধর্মের প্রতি অনুসরণ, ধর্মীয় অনুসরণ এবং তুমি প্রত্যেক ব্যক্তি তার নিজ ধর্মের প্রতি কিন্তু মানে নিজ ধর্মকে লক্ষ্য করেই কিন্তু সে তার জীবনযাপন পরিচালনা করে। আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, হিন্দু ধর্ম যারা পালন করে তাদের একটা নিজস্ব ধর্মীয় বৈশিষ্ট্য আছে, ইসলাম ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য আছে। ধর্মের ধারণা এই কারণে বলছে যে ধর্মীয় অনুসরণ যদি তুমি না পালন করো তাহলে কিন্তু তোমার জীবন মানে তোমার লাইফ অর্থাৎ তুমি জীবনকে সঠিকভাবে গোছাতে পারবে না। এটা প্রত্যেকটা ধর্মীয় আহ মতেই দেয়া আছে, ধর্মীয় মতেই দেয়া আছে যে তুমি তুমি তোমার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে ধর্মকে অবশ্যই অনুসরণ করতে হবে। ধর্মীয় অনুসরণমুখী জীবন হচ্ছে সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ জীবন। অর্থাৎ শৃঙ্খলা পেতে গেলে তোমাকে ধর্ম অনুসরণ করতে হবে। অর্থাৎ এই ধর্মের ধারণাটাও তোমাদের অবশ্যই স্বচ্ছভাবে পালন করতে হবে এবং ধর্মের ধারণাটা তোমাকে স্বচ্ছভাবে নিয়েই মানে সুস্থ জীবন পরিচালনা করতে হবে। সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা। হুম, এই যে আমরা এই চ্যাপ্টারে যেমন বলবো সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, এই ধর্মও কিন্তু একটি প্রতিষ্ঠান। সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা আমরা এই চ্যাপ্টারে পড়বো। গণমাধ্যমের ধারণা ও ধরন এবং সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম তোমরা বোঝো তো, তোমরা তো এখন মানে আইসিটি জগতের অনেক বেশি এগিয়ে আছো তোমরা। তো গণমাধ্যম আইসিটি কিন্তু একটা গণমাধ্যমের অংশ, বিশেষ অংশ এখন। তোমরা ফেসবুক বলো, তোমরা ইনস্টাগ্রাম বলো, তোমরা বিভিন্ন রকমের লিঙ্ক বলো, গুগল বলো, এগুলো প্রত্যেকটা লিঙ্কই কিন্তু তোমার জীবনযাপনের ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ প্রভাব বিস্তার করে এবং
এইসব ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো এই জন্যই বলছি যে সবকিছুর মূলেই কিন্তু ভালো এবং খারাপ দুটোই মানে পাশাপাশি অবস্থান করে। ভালোটা তুমি গ্রহণ করবে, মন্দটা বর্জন করবে। এটা একটা সুস্থ মানুষের জীবনের লক্ষ্যই এটা হবে যে তুমি ভালোটা গ্রহণ করবে এবং মন্দটা বিসর্জন করবে। তো সেক্ষেত্রে সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যম আসলে এখন কি কি ভূমিকা রাখছে এবং এই ভূমিকাগুলো তোমাদের সৃষ্টিশীলতার ক্ষেত্রে তোমরা যারা এখন মানে ছাত্র জীবন পার করছো, সেই ছাত্র জীবনে আসলে এই গণমাধ্যমের ভূমিকাগুলো কি? শুধুমাত্র ছাত্র কেন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আসলে সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যম আসলে কি কি ভূমিকা পালন করছে, এটা এই চ্যাপ্টার থেকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। পুনর্বিন্যাসকৃত অধ্যায়, অর্থাৎ তোমার এই চতুর্থ অধ্যায়ে কিছু কিছু অধ্যায় নেওয়া হয়েছে যেটা তোমাদের বইতে আছে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়ে। এই তিনটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত করে যেই অংশটা নেওয়া হয়েছে সেই অংশের মধ্যে আছে বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রম। সেটা সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক। সমাজ উন্নয়ন কার্যক্রমের মধ্যে সরকারি কিছু কিছু কার্যক্রম আছে, বেসরকারি কার্যক্রম আছে। তোমরা তো এনজিও সম্পর্কে তোমাদের কম বেশি সবার ধারণা আছে। এনজিও কিন্তু মোটামুটি সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে এবং আন্তর্জাতিকভাবে এই এনজিওদেরকে বিভিন্ন রকমের অনুদান, অর্থাৎ অর্থ অনুদান দিয়েই কিন্তু এই আন্তর্জাতিক সংস্থাগুলো মূলত কাজ করে যাচ্ছে। অর্থাৎ আর্থিক সহায়তা না দিলে তো কোনো সংস্থায় কাজ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে আন্তর্জাতিক সংস্থাগুলো আর্থিক সহায়তা দিয়ে সরকারকে এবং বেসরকারি সংস্থাগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এবং ৫-১ অর্থাৎ পুনর্বিন্যাসকৃত পঞ্চম অধ্যায়ে ৫-১ সেটা হবে হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমার সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে ষষ্ঠ, সপ্তম অধ্যায় থেকে, সেটা বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রম, এটা সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক। আর পরিচ্ছেদ ৫-১ মধ্যে থাকবে হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন, অর্থাৎ সরকারি কি কি কাজ করছে, বাংলাদেশ সরকার কি কি উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি, তোমরা সমাজসেবার নাম শুনেছো, সেই সমাজসেবার পরিচিতি, বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি আমরা তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। আর গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, গ্রামীণ সমাজসেবাও কিন্তু সরকারি কার্যক্রম। তো গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং এই কার্যক্রম সম্পর্কেও তোমাদেরকে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এবং শহর সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, প্রত্যেকটা বিষয় কিন্তু সরকারি কার্যক্রম। এই সরকারি কার্যক্রমগুলো নিয়ে আমরা ৫-১ অধ্যায়ে, এটা পুনর্বিন্যাসকৃত সিলেবাস, অর্থাৎ ৩টা অধ্যায়কে ছোট করে এই একটা অধ্যায় নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত, কিন্তু চতুর্থ অধ্যায়েরই ৪-ক ক্ষেত্রে এটা আবার ৪-ক-তে ৫ থাকবে, আবার ৫-১ থাকবে হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজ। যাক, সিলেবাসটা সাজানো হয়েছে, বাট তোমরা কিন্তু এই টপিকগুলা ভালোভাবে মানে আইডেন্টিফাই করে নিবা, এই কারণে যে তোমরা যে পড়বে আসলে কোন কোন বিষয়গুলো পড়বে, তোমরা আরো বেশি ভালো করবে। তোমরা মানে সরাসরি www.শিক্ষা.com থেকে তোমরা সিলেবাসটা মানে শর্ট সিলেবাসটা কালেকশন করে নিলে আরো বেশি ভালো হবে। তারপরে দেখো পরিচ্ছেদ ৫-২, এটাতে গেল সরকারি কার্যক্রম, বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। বেসরকারি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমগুলো কি কি কাজ করছে, বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে ধারণা থাকবে। এবং ব্র্যাকের নাম তোমরা সবাই কম বেশি শুনেছো। বাংলাদেশের সবচেয়ে মানে বেসরকারি সংস্থার মধ্যে সবচেয়ে বড় সংস্থা হচ্ছে ব্র্যাক আসলে কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং তাদের কার্যক্রমগুলো কি কি সামাজিক সমস্যা প্রতিরোধে, ব্র্যাককে নিয়ে আমরা অধ্যায়ে আলোচনা করব। পরিচ্ছেদ ৫-৩, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশে কোন কোনগুলো আছে তোমরা জানো? আমরা সামনের ক্লাসে আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে কাজ করব, মানে তোমাদের সঙ্গে আলোচনা করব, টপিক তৈরি করে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা থাকবে আছে আন্তর্জাতিক সংগঠনের ধারণা থাকবে,
এবং এটার মধ্যে ইউনিসেফের নাম তোমরা শুনেছ। ইউনিসেফ যে বড় কর্মসূচি নিয়ে কাজ করে সেটা হচ্ছে মিনা কার্টুন। তোমরা সবাই জানো এই ইউনিসেফের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে মিনা কার্টুন। মিনা কার্টুন হচ্ছে একটা সচেতনতামূলক মানে একটা কার্টুন। সবাইকে অনেক বেশি কম বেশি কিন্তু বিশেষ করে নারী শিক্ষা নারী শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে মিনা কার্টুনের ভূমিকা মানে আমি মনে করি বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম উদাহরণ দিলাম এই কারণে যে মিনা কার্টুনটা কিন্তু ইউনিসেফেরই তৈরি। ইউএনডিপি অর্থাৎ ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট কিংবা প্রোগ্রাম। প্রজেক্ট তো তোমার প্রকল্প আর প্রোগ্রাম হচ্ছে কর্মসূচি। তো সেক্ষেত্রে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ আসলে ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচিগুলো উন্নয়ন কর্মসূচিগুলো কি কর্মসূচিগুলো নিয়ে কাজ করছে বাংলাদেশে, তার কি উদ্দেশ্য এবং তার কি কার্যক্রম নিয়ে কাজ করছে সেটা নিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করব। পরিচ্ছেদ ৩ বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়নমূলক কার্যক্রম। আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফ উদ্দেশ্য কার্যক্রম, ইউএনডিপি উদ্দেশ্য ও কার্যক্রম। এই ৩টা অধ্যায় নিয়ে এই চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় মানে পার্ট যেটা দ্বিতীয় পার্ট অর্থাৎ তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে দুই পত্রের উপরেই সিলেবাস সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে ব্রিফ করার চেষ্টা করলাম। এই কারণে যে তোমরা সিলেবাস সম্পর্কে ধারণা না থাকলে তোমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা ভালো করে নিতে পারবে না। অতএব পরীক্ষার প্রস্তুতি কম বেশি হলেও তো তোমরা যারা মানে পড়াশোনামুখী এখনো আছো, ভালো পরীক্ষার রেজাল্ট করার জন্য অনেক বেশি মানে আগ্রহ নিয়ে আছো যে আমরা ভালো মানে একটু হলেও পড়াশোনা বিমুখ হয়ে তোমাদেরকে কিন্তু এই কোভিড পরিস্থিতিতে আসলে মানসিকভাবে তোমরা এত বেশি বিধ্বস্ত হয়ে গিয়েছো। আমরা আসলে তোমাদের এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য মাঝে মাঝে আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে সান্ত্বনা দিচ্ছি, তারপর হচ্ছে তোমাদেরকে অভয় দিচ্ছি যে নিশ্চয়ই এই দুর্দিন কেটে উঠে আমরা ভালো দিন পাবো আশা করছি। তোমরা হতাশ হয়েও না। ভালো মানে বলে না যে খারাপ আকাশে মেঘের পিছনে কিন্তু সূর্য হাসে। তো একটা সময় মেঘ কেটে আবার সূর্য আসবে, সূর্য উদয় হয়ে মানে পৃথিবীর আলো মুখ দেখবে। সারা বিশ্ব যেহেতু এখন মানে অতিমারির কারণে অতিমারি পরিস্থিতির কারণে বিধ্বস্ত হয়ে আছে, তো আমরা সবাই কম বেশি আল্লাহর কাছে সবাই দোয়া করব যেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা সুস্থ জীবনে ফিরে আসতে পারি। সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো এবং সামনের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা কম বেশি যারা অনলাইন ক্লাসের সঙ্গে জড়িত আছো তারা অবশ্যই ক্লাস করার আগে, ক্লাসে ঢোকার আগে কম বেশি তোমরা একটু স্টাডি করবে। স্টাডির কোনো বিকল্প নাই, কারণ তোমরা যাই পড়ো না কেন বিদ্যা হচ্ছে ধন মানুষের। বিদ্যা অর্জন করা মানে হচ্ছে তুমি একজন ধনী ব্যক্তি হবে। যে যত বেশি ধন সম্পদশালী হবে সে তত বেশি কি তোমাদের সবার সামনে এগিয়ে থাকবে। ধন মানে সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ নিজেও পছন্দ করেন। বুদ্ধিমান এবং সম্পদশালী ব্যক্তিদেরকে আল্লাহ নিজেও পছন্দ করেন। তাহলে বুদ্ধিমান যারা তারা অবশ্যই কম বেশি পড়াশোনার সাথে অ্যাটাচমেন্ট থাকবে। এই কারণে যে এই জিনিসটা এমন একটা জিনিস যত বেশি চর্চা করবে তত বেশি ধারালো হবে। পড়াশোনা বিমুখ হয়ে গেলে তোমরা নিজেরাই পিছিয়ে পড়বে। আমরা চাই না তোমরা পিছিয়ে পড়ো, তোমরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ আশা করছি। তোমরা ক্লাসগুলো ফলো করবে। আর দ্বিতীয়ত কথা, তোমরা হতাশ হইও না, নিজের মনে জোর রাখো। তো সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।